শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। এই গানটার আসলে কিভাবে তৈরি হয়েছিল, মানে গল্পটা কি আসলে একটু যদি ছোট করে শুনতে চাই। আসলে গানটা তো লিখেছিল হলো আপনার, ওর নাম হলো আশরাফ বাবু। মানে গানটা যখন আমরা রেকর্ডিং করব আর কি, মানে রেকর্ডিং এর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন বিভিন্ন গান আমরা কালেক্ট করছিলাম আর কি। কালেক্ট করার পরে তখন এই ওর কাছ থেকে দুটো তিনটে গান আমরা পেলাম। ওই গানগুলো তখন হয়তো এইভাবে চিন্তা করিনি যে এতটাই হবে। তো এই গানগুলো আমরা মোটামুটি আমাদের অ্যালবামে বেছে বেছে কিছু ভালো গান নেওয়ার চেষ্টা করেছি এবং সেটা সমাদৃত হয়েছে, মানে দর্শক প্রিয়তা পেয়েছিল। তার মধ্যে এই গানগুলো দু একটা গান সিগনেচার হিসেবে আর কি পরে হয়েছে। এবং গানের প্রেক্ষাপট কি, এই গানটা আমরা অ্যালবামটা করি 90-তে, 98-তে, সরি 89-তে রেকর্ডিং, কিন্তু গানের সৃষ্টি হলো 87-এর দিকে। এটা ওই আমাদের যে লিখেছে তার তার একটা ওই প্রকৃতির সাথেই করে চিন্তা করে এই গানটা লিখেছিল আর কি। এই একটা বর্ষার মৌসুমে আর কি গানটা করেছিল আর কি। আর সিলেকশনে তখন তো আমি ছিলাম মেনলি ব্যান্ডের তখন আমি ভেবেছিলাম যে গানটা একটা অন্য ধরনের একটা গান হওয়ার মতো সুযোগ আছে। তখন ওরা আমার কাছে গানগুলো যখন লেখালেখি শুরু করে, তখন আমাদের কাছে কয়েকটা গান নিয়ে আসে আর কি। তো অনেক গানগুলোর মধ্যে এগুলো বেছে বেছে আমরা আমাদের ব্যান্ডের সাথে ইনক্লুড করি। জি, এইটাই আর কি। 90-এর ওই সময়ে এই গানটা আসলে অ্যালবাম হিসেবে কতটা জনপ্রিয় পেয়েছিল, যদি ওই সময়ের প্রেক্ষাপট? মানে খুবই জনপ্রিয়তা পেয়েছিল, খুবই, মানে কি বলবো, মানে ওই যারা কোম্পানি যেটা ছিল সে বলেছিল যে ওদের মানে ওদের হিস্ট্রিতে ওদের এটা ওরা বললো যে বেশি সেল হয়েছে আর কি। এটা একেবারে মানে ব্যান্ডের গান হিসাবে সাধারণত এটা একটা নগরের একটা ব্যাপার, মানে নগর কেন্দ্রিক শহরের মধ্যেই সাধারণত ব্যান্ডের একটা ছিল। কিন্তু আমাদের গানগুলো নাকি মোটামুটি রুট লেভেলও চলে গেছে আর কি। এটা ওদের ভাষ্য ছিল ওই সময় রুট লেভেলও একদম মানে মফস্বল গ্রামেও নাকি আমাদের গানগুলো চলতো আর কি। এবং এই গানটা মঞ্চে পারফর্ম করার জন্য ব্যান্ড হিসেবে শুধু আপনারা তো এটার স্রষ্টা এই গানটার, সেই জায়গা থেকে তরুণ প্রজন্মের যদি 10টা গানের সিলেকশন থাকে, আপনার এই গানটা যখন উঠে আসে বা এই গানটা যখন হয়, ওই জায়গাটায় অনুভূতিটা কেমন কাজ করে এই প্রজন্মের তরুণরা যখন? একটা মাইলস্টোন বা একটা কালোত্তীর্ণ হিসেবে আমরা এখন এটাকে কাউন্ট করা হয়, যে সময়কে অতিক্রম করেছে, বিষয়টা এইভাবে দেখা হয়। তো এটাতে আমাদের একটা প্রাপ্তি, বিশাল প্রাপ্তি আর কি। তবে এই পাশাপাশি আমি একটা কথা বলবো, এই জিনিসটা হয়তো সবাই সাধারণত দেখে যে গানের লেখক, যে সুরকার, যে গায়ক, তাদেরকে বেশি প্রায়োরিটিটা বেশি দেওয়া হয়। কিন্তু যারা কম্পোজ করে তারা কিন্তু কোনো অংশে কম শুধু না, অনেক ভালো গান শুধুমাত্র ভালো কম্পোজিশনের জন্য আপনার গানটা মানে গান হয়ে ওঠে না, ক্লিক করে না। কম্পোজার মানে যারা এই গানের পেছনে যারা কাজ করেছিল, এক্সপেরিমেন্ট করেছিল, কোনটা পিস দিলে কি ভালো হবে, আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমাদের গানের শুরুতে একটা গিটারের ছোট্ট একটা পিস আছে, মানে শুরুতে যখন ওইটা যখন বাজানো হয় তখনই মানুষ একটা আন্দোলিত হয়ে যায় যে একটা মানে গিটারের পিসটাও অনেক সুন্দর, মানে যন্ত্র সঙ্গীতটাও অনেক সুন্দর। মানে এটা সবকিছু মিলে মিশে এখানে সবার একটা আছে। এই স্রষ্টা আসলে শুধু সুরকার, লেখক, গায়কই না, এটা সবাই স্রষ্টা, আমাদের টোটাল ব্যান্ডই আর কি স্রষ্টা আর কি। জি, আমি একদম শেষ প্রশ্ন ছোট করে একটু জানতে চাই যে এই যে এই গানটির সাথে আসলে তরুণ প্রজন্মের যেমন একটা ভীষণ ইমোশন জড়িত আছে, আপনার ইমোশন জড়িত আছে। একজন শিল্পীর আসলে বেঁচে থাকার জন্য কি অনেক গানের দরকার হয় না, একটা অমর সৃষ্টি? না, ঠিক বলেছেন। এটা আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে আর কি। আপনি নিজেই প্রশ্ন করেছেন এবং তার মধ্যেই আপনি মানে একরকম বলা হয়ে গেছে যে বেশি দরকার হয় না, অল্প অল্প হলেই কোয়ান্টিটির চেয়েও কোয়ালিটিটা বেশি প্রয়োজন আর কি, কোয়ান্টিটির চেয়ে। চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ।